তাহলে আমরা SN1 SN2 বিক্রিয়া পড়লাম। এবারে দেখো SN2 বিক্রিয়া আমি একটা তোমাদের পাঠে বলেছিলাম SN2 বিক্রিয়া কাদের উপর নির্ভর করে, সেরকম আরও একটা হতে পারে। দুই হচ্ছে দ্রাবকের প্রকৃতির উপর, দ্রাবকের প্রকৃতির উপরও নির্ভর করে। দ্রাবকের প্রকৃতির উপর SN1 ও SN2 বিক্রিয়া নির্ভর করে। কিরকম না দেখো, যদি বিক্রিয়া নির্ভর করে, দেখো দ্রাবক যদি, ধরো দ্রাবক যদি পোলার প্রোটিক হয়, পোলার প্রোটিক সলভেন্ট হয়, তখন SN1 রিয়াকশন হবে, SN1 রিয়াকশন। আর দ্রাবক যদি পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট হয়, পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট তখন হবে SN2 রিয়াকশন। কিরকম? পোলার প্রোটিক মানে কারা? ধরো মনে করো জল, অ্যাসিটোন CH3 CO CH3, এদের উপস্থিতিতে SN1 রিয়াকশন হচ্ছে। আর পোলার অ্যাপ্রোটিক ডাইমিথাইল সালফোক্সাইড, DMF, ডাইমিথাইল ফর্মামাইড প্রভৃতি সলভেন্টের উপস্থিতিতে, তাহলে দ্রাবক যদি এইটা হয়, পোলার অ্যাপ্রোটিক হলে তখন কিন্তু হয়ে যাচ্ছে SN2 রিয়াকশন হবে। এবার হচ্ছে কেন? ধরো আমার দ্রাবকটা যদি পোলার প্রোটিক হয় তখন SN1 হচ্ছে কেন? না, ধরো দ্রাবক একটা পোলার প্রোটিক সলভেন্ট, যেরকম মনে করো আমি ধরলাম জল। এই জলের উপস্থিতিতে, প্রোটিক সলভেন্টের উপস্থিতিতে কি হচ্ছে না, এই পোলার প্রোটিক সলভেন্ট জল তো এইরকম গঠনটা, যদি আমি এইরকম বলি জলের গঠন, এই জল কি করছে, এরা দুজনকে, এক হচ্ছে কার্বোক্যাটায়নকে, ধরো R+, এই কার্বোক্যাটায়নের সঙ্গে এই যে অক্সিজেনের লোন পেয়ার একে দান করে এর সঙ্গে কি করছে, এরকম একে স্টেবিলিটি করে দিচ্ছে কার্বোক্যাটায়নকে। অর্থাৎ পোলার প্রোটিক সলভেন্ট এর সঙ্গে বন্ধনে আবদ্ধ হয়ে লোন পেয়ার ইলেকট্রনের সঙ্গে ইলেকট্রন জোড় দান করে তার ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টটা একে স্টেবিলিটি দান করতে পারে। আবার নিউক্লিওফাইলের সঙ্গে, মানে লিভিং গ্রুপের সঙ্গে এই নিউক্লিওফাইলকেও এটা কি করছে, করছে কি, বা লিভিং গ্রুপকে, ধরো X-, এই লিভিং গ্রুপের সঙ্গে হাইড্রোজেন বন্ধন গঠন করে মাধ্যমে এই লিভিং গ্রুপকেও এরা স্টেবিলাইজ করে দিচ্ছে। অর্থাৎ পোলার প্রোটিক সলভেন্টের উপস্থিতিতে SN1 বিক্রিয়া হচ্ছে কেন না, এরা কার্বোক্যাটায়ন এবং হ্যালাইড আয়ন উভয়কে ওরা স্টেবিলিটি প্রদান করে দিচ্ছে। ফলে পোলার প্রোটিক দ্রাবকের উপস্থিতিতে SN1 বিক্রিয়াটা বেশি ঘটছে। আর পোলার অ্যাপ্রোটিক দ্রাবকের উপস্থিতিতে তখন কি হচ্ছে, SN2 বিক্রিয়া হচ্ছে কেন, তখন কেবলমাত্র ওরা নিউক্লিওফাইলের স্টেবিলিটি প্রদান করছে, তখন পোলার অ্যাপ্রোটিক দ্রাবকের উপস্থিতিতে কেবলমাত্র নিউক্লিওফাইলটা স্টেবিলিটি লাভ করছে, নিউক্লিওফিলিসের বেশি লাভ করছে, পরে তখন SN2 বিক্রিয়া বেশি ঘটছে। তাহলে যখন আমরা পোলার প্রোটিক দ্রাবক দিব, দ্রাবকের উপস্থিতিতে কিন্তু পোলার প্রোটিক দ্রাবকের উপস্থিতিতে SN1 বিক্রিয়া হবে, আর পোলার অ্যাপ্রোটিক দ্রাবকের উপস্থিতিতে SN2 বিক্রিয়া বেশি ঘটবে। এবারে দেখো আমরা এই নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার আমরা ত্রিমাত্রিক রসায়ন পড়ব। তাহলে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার এই নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার
আমরা ত্রিমাত্রিক রসায়ন পড়ব। ত্রিমাত্রিক রসায়ন, ত্রিমাত্রিক রসায়ন আমরা পড়ব। এই ত্রিমাত্রিক রসায়ন পড়তে গেলে আমাদেরকে কয়েকটা বিষয়ের উপর আমাদেরকে খুব ভালোভাবে জানতে হবে। যেটা হচ্ছে যেরকম, দেখো, ধরো আমি যদি বলি এই একটা কার্বন আমরা নিলাম, এই একটা কার্বন পরমাণু, ধরো এটা sp3 সংক্রায়ন। এই sp3 সংক্রায়ন এই কার্বনে, এই কার্বনের যদি এই চারটা যে গ্রুপ বা মূলক ধরো যুক্ত থাকে, এই চারটা মূলক ধরো 1 2 3 4, এই চারটা গ্রুপ যদি আলাদা হয় তখন এই কার্বনকে আমরা বলবো, আমি একটা সংক্ষেপে একটু তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি, এই চারটা কার্বনকে আমরা বলবো, এই কার্বন পরমাণুকে তখন আমরা বলবো কাইরাল কার্বন। এই কার্বনটা তখন হয়ে যাবে কাইরাল কার্বন। কাইরাল, অপ্রতিসম কার্বন পরমাণু, যার বাংলা আছে অপ্রতিসম। অপ্রতিসম কার্বন। তাহলে কি হলো, কার্বনের এই চারটা গ্রুপ যদি আলাদা হয় তখন তাকে বলা হচ্ছে কাইরাল কার্বন বা ওর কি অপ্রতিসম কার্বন। তাহলে এই অপ্রতিসম কার্বন পরমাণু যুক্ত কোনো যৌগের আমরা এর কি পাবো, আমরা এই অপ্রতিসম কার্বন পরমাণু যুক্ত কোনো যৌগের আমরা আলোক সক্রিয় সমাবতা দেখতে পাই। আলোক সক্রিয় সমাবতা দেখতে পাই মানে এরা আলোকের মানে সমাবর্তন তলের ঘূর্ণন ঘটাতে পারে, এই জন্য আমরা আলোক সক্রিয় সমাবতা এদের আমরা ধর্ম দেখতে পাই। অর্থাৎ দেখো, যেরকম আমি যদি বলি এর যদি আমি মিরার ইমেজ নিই তখন আমরা এইটা পাচ্ছি। আবার পির যদি আমরা নিই, পির যদি আমরা এরকম মিরার ইমেজ যদি নিই, মিরার ইমেজ নিলে আমরা কি পাবো, এইটা দর্পণ প্রতিবিম্ব যুক্ত। তাহলে দেখো, এই দর্পণ প্রতিবিম্ব, এর দর্পণ প্রতিবিম্বটাকে আমি এর উপর যদি প্রতিস্থাপন করি উপরিপাত যোগ্য হচ্ছে, মানে এর দর্পণের এই প্রতিবিম্বটাকে এর পুরো সরাসরি উপরিপাত যোগ্য হয়ে যাচ্ছে। কিন্তু পীর দেখো, পীর যে আমরা দর্পণ প্রতিবিম্বটা পেয়েছি এর সঙ্গে কিন্তু উপরিপাত যোগ্য নয়। অর্থাৎ যে সকল বস্তু দর্পণ প্রতিবিম্ব পরস্পরের উপরিপাত যোগ্য নয় তাদেরকে আমরা কাইরাল বস্তু বলবো। আর এই মানে উপরিপাতহীনতার এই ধর্মটাকে বলা হচ্ছে কাইরালিটি। কাইরালিটিটাই হচ্ছে, কাইরালিটি ধর্মটাই হচ্ছে আলোক সক্রিয় সমাবেতার, আলোক সমাবেতার মেন কারণ। অর্থাৎ যারা আলোক সমতা দেখাবে তাদের কিন্তু দর্পণ প্রতিবিম্ব পরস্পরের উপরিপাত যোগ্য হয় না, উপরিপাতহীনতা। এখন তোমাদের যে সিলেবাসে আছে কীরকম, একটা কাইরাল কার্বনকে আমরা দুভাবে আমরা দেখাতে পারি। আমি এটা তোমাদেরকে ডিটেলসে করছি না, খুব সংক্ষেপে করছি। ধরো একটা যৌগকে আমরা এইভাবে যদি লিখি, কিছু মূলককে এইভাবে রাখলাম, এইটা এই যে এইখানে এই পজিশনটাই হচ্ছে কাইরাল কার্বন সেন্টারটা আছে, অপ্রতিসম কার্বনটা এইখানে আছে, অপ্রতিসম কার্বন পরমাণু। ধরো মনে করো এইখানে আছে CH3, এখানে আছে OH, এইখানে আছে মনে করো, এইখানে আছে H, এখানে আছে মনে করো ক্লোরিন, আর এইখানে আছে কার্বন। তাহলে এই কার্বনের চারটা গ্রুপই আলাদা হচ্ছে। তাহলে এইটা হচ্ছে কিন্তু অপ্রতিসম কার্বন পরমাণু, অপ্রতিসম, অপ্রতিসম কার্বন পরমাণু, এটা অপ্রতিসম কার্বন পরমাণু, এটা একটা। এই যে এইভাবে যে গঠনটাকে আমি আঁকলাম, এই যৌগটাকে, এর একটা নাম আছে আমরা জানি, করতে পারবো। এই যৌগটাকে, এইটাকে বলা হচ্ছে, এই যে গঠনটাকে বলা হচ্ছে ফিশার, ফিশার গঠন, ফিশার গঠন এটাকে বলা হচ্ছে FISHER, এটা হচ্ছে ফিশার গঠন। আবার এইটাকে আমরা আর একটা ভাবেও আমরা ধরো যদি দেখাই এইরকম ভাবে, এখানে H আছে, এই যৌগটাকে আমি যদি এইরকম লিখি, ধরো এইখানে লিখলাম কিরকম না CH3, এইখানে লিখলাম OH, হ্যাঁ, এইটাকে দিলাম H, আর এইখানে এরকম কালো করে এখানে আমি যদি Cl লিখি, এটা একটা গঠন। ওই যৌগটাকে আমি এইভাবে আবার লিখতে পারি, এইখানে অপ্রতিসম কার্বন পরমাণু,
এখানে অপ্রতিসম কার্বন পরমাণু। এইটাকে বলা হচ্ছে ফ্লাইং ওয়েজ গঠন, FLYNG, ফ্লাইং ওয়েজ গঠন। এইটা ফ্লাইং ওয়েজ, এটা হচ্ছে ফিশার গঠন। এই দুটি গঠনের আমরা RS নামকরণ নিব। RS নামকরণ এটা কারা করেছেন? না CAHN, কান ইনগোল্ড এবং প্রিলক, এই তিনজন সায়েন্টিস্ট একটা নাম করেছেন, এই RS নামকরণ করেছেন। এই RS নামকরণের জন্য তোমাদের বইতে দেখবে কান ইনগোল্ড আর প্রিলগের নিয়ম অনুযায়ী এই গ্রুপগুলোকে তাদের প্রায়োরিটি অনুযায়ী সাজানো হয়েছে। সেটা একটা তোমরা দেখে নিবে। তাহলে আমার এইরকম ফিশার গঠন থাকতে পারে বা ফ্লাইং ওয়েজ গঠন থাকতে পারে, এদের আমরা RS নামকরণ করব। যেরকম দেখো ওই কান ইনগোল্ড প্রিলগ অনুযায়ী আমি তোমাদেরকে একটা দিচ্ছি, শান্ত পারমাণবিক সংখ্যা বা অ্যাটমিক নাম্বার অনুযায়ী করা হয়। সেখানে তোমাদের বইতে দেখবে এখানে প্রথমে ধরো I গ্রেটার দেন Br, গ্রেটার দেন Cl, গ্রেটার দেন SO2r, গ্রেটার দেন Sr, গ্রেটার দেন SH, গ্রেটার দেন F, গ্রেটার দেন OCOOR, গ্রেটার দেন OR, গ্রেটার দেন OH, গ্রেটার দেন NO2, গ্রেটার দেন NR2, গ্রেটার দেন NHR। দেখো এইভাবে প্রায়োরিটি অনুযায়ী আমরা করতে পারি। এর গ্রেটার দেন NH2, গ্রেটার দেন CO2R বা COH, এরকমভাবে। তাহলে আয়োডিনের বেশি, আয়োডিন ফার্স্ট ধরা হবে, তারপরে ব্রোমিন, তারপরে Cl। এটা কান ইনগোল্ড প্রিন্সিপাল, শিপের নিয়মটা একটু দেখে নিবে, এটাকে মনে রাখতে হবে। তাহলে দেখো যখন আমরা প্রথমে করব, ধরো এইরকম একটা যৌগ, এর RS নমেনক্লেচার কি হবে, এইটা আমরা জানতে পারলে আমরা নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার মানে আলোক সক্রিয়তাটা আমরা পড়তে পারবো। কীরকম? ধরো আমি তোমাদেরকে একটা যৌগ দিচ্ছি, দেখো কিভাবে আমরা করব। দেখো ধরো এইটা তোমাকে দিলাম, এই একটা যৌগ আমি তোমাদেরকে দিচ্ছি, CH2OH, এইখানে দিলাম OH, এখানে দিলাম H, এখানে দিলাম ধরো CH, এইরকম দিলাম। প্রথমে তোমরা কি করবে, এইটা হচ্ছে অপ্রতিসম কার্বন পরমাণু, এটা হচ্ছে তোমার ফিশার গঠন দিয়েছে, এইটা অপ্রতিসম কার্বন পরমাণু, এটা ফিশার গঠন দেওয়া আছে। এই ফিশারের নিয়ম অনুযায়ী প্রথমে দেখো এই কার্বনের সঙ্গে সরাসরি যারা যুক্ত আছে তাদের পরমাণুর সংখ্যাটা বেশি দেখতে হবে। তাহলে এই প্রথমে হবে 1, এটা 1 হয়ে যাবে OH ব্লকটা। তারপরে কি হবে, দেখো CHO, এটা 2 হয়ে যাবে, কারণ দেখো CH তারপরে এসছে কিন্তু ডাবল বন্ড O, এখানে কিন্তু CH2OH অর্থাৎ CH যেরকমভাবে এসছে। দেখো CHO আগে হবে, তারপর হবে CH2OH, দেখবে বইতে থাকবে। তাহলে এ 2, এ 3, এ 4। তাহলে আমি যে 4টা গ্রুপ আছে তাদের নাম্বারিং করে নিলাম। এইবারে কি করব, দেখো সোজা কথা তোমরা একটু মনে রাখো সহজেই। আমি একটা নিয়ম তোমাদেরকে বলে দিচ্ছি, খুব সংক্ষেপে একটু তোমরা এটা লিখে রাখো। এইভাবে আমি সাজালাম পারমাণবিক সংখ্যা অনুযায়ী 1, 2, 3 এরকম নাম দিয়ে দিলাম এইটা। এইবারে এইটাকে আমরা ধরবো X অক্ষ, ওইটাকে ধরবো Y অক্ষ। এইখানে একটু খুব সোজা একটা নিয়ম তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি। যখন 4 X এক্সিসে থাকবে, 4 যখন X এক্সিসে থাকবে তখন নেগেটিভ রুল ফলো করবে, RULE, নেগেটিভ রুল নিয়ম, নেগেটিভ রুল মেনে চলব। কিরকম নেগেটিভ রুল মানে কি না, 1, 2, 3 এই ঘূর্ণনটা যদি ক্লকওয়াইজ হয়, CLOC ক্লকওয়াইজ, তখন হবে S,
আর 1 2 3 যদি অ্যান্টি ক্লকওয়াইজ হয়, অ্যান্টি ক্লকওয়াইজ হয় তখন সেটা হবে আর। তাহলে কি বললাম, খুব সোজা। 4টা যদি এক্স এক্সিস হয় তখন হবে নেগেটিভ রুল। নেগেটিভ রুলের মনে চলবে। নেগেটিভ রুল মানে কি না, 1 2 3 যদি ক্লকওয়াইজ হয় তখন হবে এস, 1 2 3 যদি অ্যান্টি ক্লকওয়াইজ হয় তখন আর। তাহলে দেখো এখানে আমরা কিরকম যাব না, 1 2 3 এই যাচ্ছি। 4টাকে দেখে আমরা 4টা এক্স অক্ষে আছে, তাহলে এইটা হয়ে যাবে কি হবে, 1 2 3 ক্লকওয়াইজ হচ্ছে, এটা এস, তাহলে এটা এস হয়ে গেল। সেরকম আমি যদি আর একটা যৌগ দিই, ধরো এইরকম দিলাম NH2, আচ্ছা আবার ওয়াই যদি 4, যদি সবসময় 4টাকে লক্ষ্য রাখবে, 4টা যদি ওয়াই অক্ষে হয়, ওয়াই এক্সিসে হয়, তখন আমরা পজিটিভ রুল মানব, পজিটিভ রুল। অর্থাৎ তখন কি হবে না, 1 2 3 যদি তোমার ঘূর্ণনটা ক্লকওয়াইজ হয়, ক্লকওয়াইজ হয় তখন হবে আর, 1 2 3 অ্যান্টি ক্লকওয়াইজ হলে, অ্যান্টি ক্লকওয়াইজ হলে তখন হবে এস। তাহলে কি বললাম, এইরকম একটা ফিশার গঠন আমি দেখে নিলাম, শিপের নিয়ম অনুযায়ী নাম্বারিং করে নিলাম গ্রুপগুলোকে। 1 এটা হবে, কারণ কার্বনের সঙ্গে ডাইরেক্ট অক্সিজেন আছে বন্ডে, এখানে কার্বনের সঙ্গে কার্বন, তারপরে ডাবল বন্ড ও আছে, এটা CH2H, এটা H। তাহলে দেখো এবারে নাম্বারিং করলাম, 4টা এক্স এক্সিসে পড়ে গেছে, তখন আমরা নেগেটিভ রুল ফলো করব। অর্থাৎ কি 1 2 3 যদি ক্লকওয়াইজ হয়, 1 2 3 ঘূর্ণনটা যদি ক্লকওয়াইজ হয় তখন এস, আর 1 2 3 অ্যান্টি ক্লকওয়াইজ হলে আর হয়ে যাবে। কিন্তু আমার এখানে ঘূর্ণনটা কীরকম হয়েছে, আমি সবসময় ঘুরবো কিন্তু 1 2 3 যাব, তাহলে 1 2 3 এই যাচ্ছি, তাহলে 1 2 3 ক্লকওয়াইজ হয়েছে, ক্লকওয়াইজ হলে নেগেটিভ রুল এস, আর অ্যান্টি ক্লকওয়াইজ হলে আর হতো। এবার এই যোগটা দেখো, COOH, COOH, CH3, এইখানে দিয়েছে H, এটাও সেই রকম। কীরকম হবে, এখানে দেখো সরাসরি নাইট্রোজেনের সঙ্গে আছে, কার্বনের 12, নাইট্রোজেনের 14, তাহলে এটা 1 শিপের নিয়ম অনুযায়ী। তারপরে এইটা নিশ্চয়ই হবে, এটা 2, এটা 3, এটা 4। এইবারে কীরকম ঘূর্ণন হচ্ছে এখানে না, 1 2 3, এই দেখো 1 2 3, 4 এখানে রেখেছে এক্স অক্ষে, তাহলে এক্স অক্ষে 1 2 3 কি অনুযায়ী ঘুরেছে, অ্যান্টি ক্লকওয়াইজ। 1 2 3 অ্যান্টি ক্লকওয়াইজ, 4 এক্স এক্সিস, 4 এক্স এক্সিসে আছে। এইরকম ধরো তোমাকে প্রশ্নটা এরকম আঁকা আছে পরীক্ষায়, 1 2 3 অ্যান্টি ক্লকওয়াইজ, এটা কিন্তু আর। তাহলে এর নামকরণটা আগে হয়ে যাবে আর, অর্থাৎ আর 1 অ্যামিনো 1 2 3, আর 2 অ্যামিনো প্রোপানোয়িক অ্যাসিড। আর দেখো এটা যদি আমরা নাম্বারিং করতাম কীরকম হতো, আমরা তো জানি নাম্বারিংটা IUPAC নাম অনুযায়ী 1 2 3, অর্থাৎ আর 2 অ্যামিনো, আর 2 অ্যামিনো প্রোপানোয়িক অ্যাসিড, 2 অ্যামিনো প্রোপানোয়িক অ্যাসিড, প্রোপানোয়িক অ্যাসিড এটা হতো, আর 2 অ্যামিনো প্রোপানোয়িক অ্যাসিড। আর এর পরে ব্র্যাকেট দিবে হাইফেন 2 অ্যামিনো প্রোপানোয়িক অ্যাসিড, প্রোপানোয়িক NOIC, প্রোপানোয়িক অ্যাসিড, এটা হয়ে যাবে। তাহলে বুঝতে পারলে ফিশারে যখন এইরকম হচ্ছে এইভাবে আগে নাম্বারিং করবে, খুব সোজা এটা নিয়ম। 4 যদি এক্স এক্সিস হয় তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ হলে এস হবে, অ্যান্টি ক্লকওয়াইজ হলে আর হবে। যেরকম আরও একটা যৌগ দিচ্ছি দেখো, আরও একটা যৌগ দিচ্ছি দেখো, তোমাদের পরীক্ষায় এসেছিল 2016 সালে। দেখো 2016 সালে এরকম একটা পরীক্ষায় ছিল, কিরকম না এরকম দিয়েছে, ধরো এইখানে আমি দিয়ে দিলাম OH, এইখানে দিয়েছে COOH, এইখানে দিয়েছে
আচ্ছা, এইখানে আমি এটাকে ঘুরিয়ে দিলাম, ধরো মনে করো আমি এটাকে ঘুরিয়ে দিই, কি করলাম, সবসময় এক্স এক্সিস দিচ্ছি, আমি কি করলাম, এই এইচ CH3 এইচ CH3, এইদিকে দিলাম OH, এইদিকে দিলাম COOH। তাহলে আমরা যদি করি এটা 1, নিয়ম অনুযায়ী এটা 1, কার্বনের পরে সরাসরি ও, সরাসরি যার সঙ্গে বন্ধন আছে দেখতে হবে, তারপরে 2, তারপরে 3, এটা হচ্ছে 4। দেখো 4 এখানে ওয়াই এক্সিসে আছে, আগে ঘূর্ণনটাকে করো, এটা হচ্ছে 1 2 3, এইভাবে ঘূর্ণন হচ্ছে 1 2 3, 4 ওয়াই এক্সিস, পজিটিভ রুল, 1 2 3 ক্লকওয়াইজ, এটা হয়ে যাবে আর, এটা হয়ে যাবে, অর্থাৎ নামটা হবে কি আর। এটা যদি আমি নাম্বারিং করতাম যদি এইরকম, তাহলে কীরকম হতো না, COOH CH CH3 OH এরকম হতো। তাহলে 1 2 3, অর্থাৎ R2 হাইড্রোক্সি, R2 হাইড্রোক্সি প্রোপানিক অ্যাসিড, R2 হাইড্রোক্সি প্রোপানিক অ্যাসিড। খুব সোজা নিয়ম এইটা, খুব সোজা নিয়ম। ফিশারের ক্ষেত্রে এই নিয়মটা আমরা ফলো করব, ফিশারের ক্ষেত্রে এই নিয়মটা আমরা ফলো করব, অর্থাৎ আর এখানে ওয়াই এক্সিসে আছে 4টা, 4 ওয়াই এক্সিসে পড়েছে, পজিটিভ রুল আমি ফলো করছি, 1 2 3 ক্লকওয়াইজ, আগে নাম্বারিং করে দিলাম কার্বনের সঙ্গে সরাসরি শিপের নিয়ম অনুযায়ী নাম্বারিং করলাম, 1 2 3 ঘূর্ণনটা এরকম হচ্ছে, এটা হয়ে যাচ্ছে আর। এইবার আমি ফ্লাইং ওয়েজে যাচ্ছি। ফ্লাইং ওয়েজ, কোনো একটা যৌগ ধরো তোমাকে পরীক্ষায় ফ্লাইং ওয়েজে দেওয়া আছে, এটা আমি ফিশারের করলাম, এবারে ধরো ফ্লাইং ওয়েজে আমি যাচ্ছি। দেখো ফ্লাইং ওয়েজের নিয়মটা কীরকম হচ্ছে, ধরো একটা যৌগ এইরকম আছে, C2H5, এটা 2017 সালে দিয়েছিল CH3, এইদিকে দিয়েছে ক্লোরিন, আর এইরকম ব্যাক সাইড, এইটা মনে রাখবে ব্যাক সাইড, এই যে ডট ডট এইরকম থাকবে, আর এইটা হচ্ছে অ্যাবাব, এটা হচ্ছে ক্লোরিন। তাহলে এখানে নিয়মটা মনে রাখো, ফ্লাইং ওয়েজের নিয়ম কিভাবে আরএস দেখবে। ফ্লাইং ওয়েজের ক্ষেত্রে এটা ফ্লাইং ওয়েজ গঠন, এটা হচ্ছে একটা যৌগের ফ্লাইং ওয়েজ গঠন। এই ফ্লাইং ওয়েজের ক্ষেত্রে নিয়মটা দেখো, খুব সোজা একটা নিয়ম বলে দিচ্ছি, যদি এইরকম নিয়মটা এইটাই মনে রাখবে, 4 ব্যাক পজিটিভ রুল, পজিটিভ রুল, সেই রুলটা তো আমি বলে দিয়েছি। পজিটিভ রুল মানে কি, 1 2 3 ক্লকওয়াইজ, 1 2 3 ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ, আর 1 2 3 ঘূর্ণনটা যদি এন্টি হয় তখন হবে এস। পজিটিভ রুলের এইটা 1 2 3 ক্লকওয়াইজ আর, 1 2 3 এন্টি ক্লকওয়াইজ এস। 4 ব্যাক পজিটিভ রুল, 3 ব্যাক, 3 যদি ব্যাক সাইডে থাকে তখন হবে নেগেটিভ রুল। তারপরে 2 ব্যাক পজিটিভ রুল, 1 ব্যাক নেগেটিভ রুল। বুঝতে পারছো, নিয়মটা দেখে নাও। পজিটিভ রুলের ক্ষেত্রে 1 2 3 ক্লকওয়াইজ আর, 1 2 3 এন্টি ক্লকওয়াইজ এস। তাহলে এইখানে আসি, আগে তোমাদেরকে নাম্বারিং করতে হবে শিপের নিয়ম অনুযায়ী। অবশ্যই এইটা 1 হবে, 1, তারপরে কোনটা হবে, তারপরে এইটা হবে C2H5, এখানে CH3, তাহলে 2, এটা 3, এটা 4। দেখো 4 আছে ব্যাক, 4টা ব্যাককে পড়ে গেছে, 4 ব্যাক। এবারে ঘূর্ণনটা দেখো কিরকম হচ্ছে না, 1 2 3 এরকম ঘুরতে হবে তোমাকে, তুমি তো আর এইরকম যেতে পারবে না, তখন 3 পড়ে যাবে। তাহলে 1 2 3 ক্লকওয়াইজ আর, এর নমেনক্লেচারটা হবে আর আসবে। বাকি তোমাদের নাম যেরকম হয় তুমি করেছো, নাম না পারলে ভেঙে আগে লিখে নিবে, ইউপেক নিয়ম অনুযায়ী নাম করে নিবে, যে সেই নামটা হবে। তাহলে এর আরও এটা মানে জ্যামিতিক ইয়েটা হচ্ছে আর, নামের আগে আর বসে যাবে। ধরো বাই চান্স আমি কি করলাম, এইবারে দেখো, তাহলে এইটা 2017 সালে এরকম দিয়েছিল, এর আর হয়ে যাবে, আর নমেনক্লেচারটা। সেরকম আরেকটা যৌগ তোমাদেরকে দিচ্ছি, দেখো আরেকটা যৌগ ধরো এইরকম তোমাদেরকে দিলাম,
কিরকম না CH3 এইরকম দিয়ে দিয়েছে C, এইখানে দিয়েছে ডয়টেরিয়াম D, এইখানে দিয়েছে H, এই জায়গাটায় দিয়েছে কি NH2, এইটা দিয়েছে। দেখো আগে তোমাকে প্রথমে নাম্বারিং করে নিবে, নাম্বারিংটা কীরকম হবে, এইটা 1 নাইট্রোজেন, তারপরে হচ্ছে দেখো কার্বন 2, তারপরে 3, তারপরে এইটা 4। তাহলে এখানে কোনটা ব্যাকে আছে, এটা হচ্ছে ব্যাক সাইড, বলেছিলাম ডট ডটটা ব্যাক সাইড ধরা হবে। CH3 অর্থাৎ 2 নম্বর 2 ব্যাক ও পজিটিভ রুল, এই যে বলেছে দেখো 2 ব্যাক, 2 যদি ব্যাকে থাকে তখন কিন্তু আবার সেই পজিটিভ রুল। আগে ঘূর্ণনটা দেখো 1 2 3 এই ঘূর্ণন হচ্ছে, 1 2 3 এই ঘূর্ণনই হচ্ছে, 2 ব্যাক পজিটিভ রুল ফলো করবে, অর্থাৎ 1 2 3 ক্লকওয়াইজ আর 1 2 3 অ্যান্টি ক্লকওয়াইজ এস। নেগেটিভ রুলের কি হবে, নেগেটিভ রুল একটা লিখে দিচ্ছি, 1 2 3 ক্লকওয়াইজ হলে হবে এস, 1 2 3 অ্যান্টি ক্লকওয়াইজ যদি হয়, অ্যান্টি ক্লকওয়াইজ যদি হয় তখন হবে কি অ্যান্টি ক্লকওয়াইজ হলে আর। তাহলে এটা যেহেতু 2 ব্যাক, এই তো 2, এটা তো 2 নাম্বারে পড়েছে, 2টা ব্যাকে আছে, 2 ব্যাক পজিটিভ রুল, পজিটিভ রুলটা হয়েছে দেখো 1 2 3 ঘূর্ণনটা এরকম হয়েছে, তাহলে এটাও হচ্ছে আর, এই আর হয়ে গেল, এদের নমেনক্লেচারটা আর। তাহলে আজকে আমি এইখানে শেষ করছি, পরের দিন এদের কয়েকটা আরও প্রশ্ন আমি করাবো, তারপরে এই অধ্যায়টা আমাদের শেষ করে আমরা আবার অন্য চ্যাপ্টারে যাব। আশা করি তোমরা, যদি তোমাদের কিছু অসুবিধা থাকে তাহলে তোমরা আমাকে জানাবে, আমি চেষ্টা করব উত্তরগুলো দেওয়ার জন্য। ধন্যবাদ সকলকে।